সেই রাতের কথা আজও যখন ভাবি আমার বুকের ভেতরটা ধুকধুক করে ওঠে। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই, পুরো বাড়ি নিস্তব্ধ। জানালার বাইরে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। হঠাৎ আমার দরজায় মৃদু করাঘাত, আর পরক্ষণেই ভাবি সাদিয়া ঘরে ঢুকে ভেতর থেকে খিল দিলেন। ওর ভেজা চুল থেকে টুপটাপ পানি ঝরছিল, আর চোখের গভীরতা আমার সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলাম, যখন ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার সর্বাঙ্গে এক অচেনা অনুভূতি জাগিয়ে তুলছিল। এশিতা ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হেডফোন পরে গল্পটা শুনলে এর প্রতিটি অনুভূতি আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও গভীর অনুভূতির গল্প শুনতে। আমি আরিফ, ঢাকার এই ফ্ল্যাটে আমার বড় ভাই তানভীর আর ভাবি সাদিয়ার সঙ্গে থাকি। সবে বিশ্ববিদ্যালয় শেষ করে একটা ছোটখাটো চাকরিতে ঢুকেছি। ভাইয়ার সংসার, তাই নিজের বলতে আলাদা কিছু নেই। সাদিয়া ভাবি এই বাড়িতে আসার পর থেকে যেন একটা নতুন প্রাণের ছোঁয়া লেগেছিল। তার আগে এই ফ্ল্যাটটা ছিল কেবলই ইট কাঠের একটা কাঠামো, যেখানে তানভীর ভাই শুধু কাজ আর কাজের কথাই বলতেন। ভাইয়া একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ উচ্চ পদে আছেন, তাই তার জীবন মানেই অফুরন্ত ব্যস্ততা। অফিস, মিটিং, ট্যুর, এই নিয়েই তার পৃথিবী। সাদিয়া ভাবি যখন আমাদের গ্রামে থেকে ঢাকায় আসলেন, তখন আমি সবে ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকায় এসেছি। তার চোখে মুখে ছিল নতুন জীবনের স্বপ্ন আর একটা মিষ্টি লাজুকতা। ভাইয়া আর ভাবির বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, বেশ ধুমধামের সঙ্গে। গ্রামের মেয়ে সাদিয়া আর শহুরে চাকুরে তানভীর, এই দুজনের মাঝে একটা নীরব বোঝাপড়া গড়ে উঠবে বলেই সবার আশা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই আশা যেন কেমন ফিকে হয়ে আসছিল। প্রথম প্রথম সাদিয়া ভাবি চেষ্টা করতেন তানভীর ভাইয়ের সঙ্গে মানিয়ে নিতে। নতুন শহরে তার একাকিত্ব কাটাতে তিনি ঘরের কাজ, রান্না আর আমার পড়াশোনায় মন দিতেন। তার হাতের রান্না ছিল অমৃতের মতো, আর তার মিষ্টি হাসি মন ভালো করে দিত। আমি প্রায়ই দেখতাম ভাইয়া অফিস থেকে ফিরলে ভাবি অধীর আগ্রহে অপেক্ষা করতেন, তার জন্য গরম চা বা কফি তৈরি রাখতেন। কিন্তু ভাইয়া ফিরেই হয়তো ল্যাপটপ নিয়ে বসতেন বা ফোনে কথা বলতে শুরু করতেন। পরে কথা বলিও সাদিয়া, এখন খুব ব্যস্ত। এই বাক্যটা ছিল ভাইয়ার নিত্যদিনের সঙ্গী। সাদিয়া ভাবি প্রথমে হয়তো ভাবতেন এটা নতুন নতুন, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন, মাস, বছর গড়িয়ে যেতে লাগল, আর তাদের মাঝেকার অদৃশ্য দেয়ালটা যেন আরও উঁচু হতে শুরু করল। ভাইয়া ভাবির দিকে তাকিয়ে হাসতেন বটে, কিন্তু সেই হাসিতে ছিল না কোনো গভীরতা, ছিল না সেই ভালোবাসা যা একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। তাদের মাঝে কেবলই একটা দায়বদ্ধতার সম্পর্ক টিকেছিল। আমি পাশ থেকে সবকিছু দেখতাম আর আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। সাদিয়া ভাবির ভেতরের কষ্টটা আমি যেন অনুভব করতে পারতাম। আমার সাথে ভাবির সম্পর্কটা ছিল সহজ আর সাবলীল। আমি যখন ভার্সিটিতে যেতাম বা ফিরতাম, ভাবি আমার খোঁজ নিতেন, আমার পছন্দের খাবার রান্না করতেন, আমার কোনো সমস্যা হলে তিনি মন দিয়ে শুনতেন। একদিন আমি খুব মন খারাপ করে বসেছিলাম, কারণ আমার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় খারাপ হয়েছিল। সেদিন ভাবি আমার পাশে এসে বসলেন, আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আরিফ, মন খারাপ করো না, জীবন মানেই তো ওঠাপড়া, একটা ব্যর্থতা মানেই সব শেষ নয়। তার কথায় আমি সেদিন অদ্ভুত এক শান্তি খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয়েছিল এই মানুষটা আমাকে সত্যিই বোঝে। সাদিয়া ভাবি প্রায়ই ছাদে গিয়ে একা একা বসে থাকতেন। আমি দেখতাম তার দৃষ্টি দূরের অট্টালিকার দিকে নিবদ্ধ, যেন তিনি নিজের অজান্তেই কিছু একটা খুঁজছেন। হয়তো তিনি তার স্বপ্নের সেই মানুষটিকে খুঁজছেন, যিনি তাকে বুঝবেন, তার হাত ধরে বলবেন, আমি আছি তোমার পাশে। আমি একদিন ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে, দেখি ভাবি চুপচাপ বসে আছেন, তার চোখ ভেজা। আমি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরিফ, জানো, এই শহরে আমি বড্ড একা। তানভীর ব্যস্ত, সে আমাকে সময় দিতে পারে না। না, আমার মনে হয় সে আমাকে কখনো ভালোবাসতেই পারেনি। তার কথা শুনে আমার বুকটা ভার হয়ে উঠেছিল। আমি সেদিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু শব্দ খুঁজে পাইনি।
শুধু তার পাশের চুপচাপ বসেছিলাম আর অনুভব করেছিলাম তার নীরব কষ্ট। মাস গড়িয়ে চলল, আর সাদিয়া ভাবির একাকিত্ব আরও গভীর হতে লাগল। ভাইয়া হয়তো মাসে একবার বা দুবার তাকে নিয়ে বাইরে যেতেন, কিন্তু সেই ঘোরাফেরাতে ছিল না কোনো আন্তরিকতা, যেন দায়িত্ব পালনের জন্যেই যাওয়া। সাদিয়া ভাবি শাড়ি পরতেন, সাজগোজ করতেন, ভাইয়ার জন্য অপেক্ষা করতেন, কিন্তু ভাইয়ার চোখে তার এই সাজের কোনো মূল্য ছিল না। তিনি হয়তো একবার তাকিয়েই বলতেন, ভালো লাগছে, আর তারপর আবার নিজের কাজে ডুব দিতেন। আমার মনে হল সাদিয়া ভাবির ভেতরে একটা সমুদ্রের মতো আবেগ লুকিয়ে আছে, যা কেউ বুঝতে চাইছে না। তার হাসি, তার কথা, তার নীরবতা, সবকিছুর আড়ালে একটা গভীর শূন্যতা বাসা বেঁধেছিল, আর আমি তার দেবর হয়ে সেই শূন্যতাটা অনুভব করতে পারতাম। আমি জানতাম এই অনুভূতিটা হয়তো ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারতাম না। তার কষ্ট দেখলে আমার কষ্ট হতো, তার হাসি দেখলে আমার ভালো লাগত। ভাইয়া যখন অফিসের কাজে কয়েকদিনের জন্য সিলেট বা চট্টগ্রামে যেতেন, তখন সাদিয়া ভাবির সাথে আমার সময় কাটানোর সুযোগ হতো। সে সময়টা যেন আমাদের দুজনের জন্যেই ছিল এক টুকরো স্বস্তির শ্বাস। আমরা একসঙ্গে টিভি দেখতাম, গল্প করতাম, ভাবি তার গ্রামের কথা বলতেন, তার ফেলে আসা শৈশবের কথা। আমি মুগ্ধ হয়ে শুনতাম। একদিন তিনি বলেছিলেন, জানিস আরিফ, ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম এমন একজনের সাথে আমার বিয়ে হবে যে আমাকে কেবল ভালোবাসবেই না, বুঝবেও। আমার মনের কথা না বলতেই যেন সে বুঝে যাবে। তার চোখে তখন একরাশ বিষণ্ণতা। আমি সেদিন তার হাত ধরে বলেছিলাম, ভাবি, আপনার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। আমার সেই স্পর্শে তার চোখে এক ঝলক বিস্ময় দেখেছিলাম, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলে আমার দিকে তাকিয়েছিলেন। সেই চাহনিতে কি ছিল আমি আজও বুঝে উঠতে পারিনি। আমার মন ক্রমশ অস্থির হয়ে উঠছিল। আমি জানতাম সাদিয়া ভাবি আমার বড় ভাইয়ের স্ত্রী। এই ধরনের চিন্তা মনে আনাও পাপ, কিন্তু মন যে বাঁধ মানে না। তার প্রতি আমার সহানুভূতি কখন যে এক গভীর অনুরাগে পরিণত হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। আমি নিজেকে বোঝাতাম এটা কেবলই ভাইয়ের প্রতি কর্তব্য, ভাবির প্রতি শ্রদ্ধা। কিন্তু যখন তিনি আমার দিকে তাকিয়ে হাসতেন, যখন তিনি আমার পছন্দের খাবার রান্না করতেন, তখন আমার হৃদস্পন্দন বেড়ে যেত। তার প্রতি আমার অনুভূতিগুলো যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। একদিন ভাইয়া অফিস থেকে ফিরেই খুব রেগেছিলেন। অফিসের কোনো একটা মিটিং নাকি ভালো হয়নি। তিনি সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। সাদিয়া ভাবি খাবার তৈরি করে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ভাইয়া নামলেন না, তখন ভাবি খাবার নিয়ে তার ঘরে গেলেন। কিছুক্ষণ পরেই ভাইয়ার গলার আওয়াজ শুনতে পেলাম, আর ভালো লাগে না তোমার একঘেয়েমি, সারাদিন কি করো তুমি, একটুও বোঝো না আমার কাজের চাপ। ভাবির কোনো কথা শোনা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম তার কষ্ট। একটু পর ভাবি নিজের ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে রান্নাঘরে চলে গেলেন। আমি তার পিছু পিছু গিয়ে দেখি তিনি একা একা কাঁদছেন। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবি? তিনি আমার দিকে না তাকিয়েই কাঁপা কাঁপা গলায় বললেন, কিছু না আরিফ, সব ঠিক আছে। কিন্তু তার চোখ আর মুখ বলছিল অন্য কথা। আমি তার কাঁধে হাত রাখলাম। তিনি আমার দিকে ফিরে তাকালেন। তার চোখে ছিল এক গভীর শূন্যতা, যা আমি আগে কখনো দেখিনি। তানভীর আমাকে ভালোবাসে না আরিফ, সে আমাকে কখনো ভালোবাসেনি। তার গলা ভেঙে আসছিল। আমার মনে হয় এই বিয়েটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তার কথা শুনে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি তাকে বুকে টেনে নিতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। শুধু তার পাশে বসে তার হাত ধরেছিলাম। সেই রাতে তিনি অনেক কথা বলেছিলেন, তার ছোটবেলা থেকে শুরু করে তানভীর ভাইয়ের সাথে। তার সম্পর্ক সব আমি চুপ করে শুনেছিলাম। তার সব কথা যেন আমার বুকের ভেতর গেঁথে যাচ্ছিল। এর পরের দিনগুলোতে সাদিয়া ভাবি আরও চুপচাপ হয়ে গেলেন। তার সেই মিষ্টি হাসিটা যেন কোথায় হারিয়ে গেল। ভাইয়াও তার স্বভাব অনুযায়ী ব্যস্ত থাকতেন। আমি ভাবিকে হাসানোর চেষ্টা করতাম, তার সাথে গল্প করতাম, কিন্তু তার ভেতরের কষ্টটা যেন কোনো কিছুতেই দূর হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম তিনি এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার ভেতরে জমে থাকা হতাশা
ভালোবাসা আর একাকিত্ব যেন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপর এলো সেই রাত। ভাইয়া একটা জরুরি মিটিংয়ের জন্য রাজশাহীতে গিয়েছিলেন। ফিরতে তার আরও 2 দিন লাগবে। সেদিন সারাদিন সাদিয়া ভাবি কেমন যেন অস্থির ছিলেন। তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছেন। আমি সন্ধ্যায় বাইরে থেকে ফিরে দেখি ভাবি রান্নাঘরে নেই। আমি তার ঘরে গিয়ে দেখি তিনি খাটের ওপর চুপচাপ বসে আছেন, আলো নিভানো। আমি ভাবলাম হয়তো তিনি ঘুমাচ্ছেন, তাই আর বিরক্ত না করে নিজের ঘরে চলে এলাম। রাত তখন অনেক। আমি আমার ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ দরজায় মৃদু করাঘাত। আমি ভাবলাম হয়তো কোনো শব্দ হলো ভুল করে, কিন্তু আবার যখন শব্দটা হলো তখন বুঝলাম কেউ দরজায় টোকা দিচ্ছে। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি সাদিয়া ভাবি দাঁড়িয়ে। তার চুল ভেজা, পরনে একটা সালোয়ার কামিজ। তার চোখ মুখে এক অন্য রকম অস্থিরতা। তিনি কিছু বলার আগেই আমার ঘরে ঢুকে পড়লেন, আর আমার কিছু বুঝে ওঠার আগেই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। তার এই আচমকা কাজ আমাকে স্তম্ভিত করে দিয়েছিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলাম। তিনি আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তার চোখ দুটো যেন তার ভেতরের সব না বলা কথা বলতে চাইছিল। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিলেন। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমার মনে হচ্ছিল যেন আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে বেরিয়ে আসবে। তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার নিঃশ্বাসের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। তার চোখ দুটি অশ্রুসিক্ত ছিল। সেই অশ্রুতে ছিল না কোনো দুর্বলতা, বরং ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, দেবর। তার কণ্ঠস্বর ছিল ভাঙা ভাঙা, কিন্তু দৃঢ়। তোমার ভাই আমাকে বুঝতে চেষ্টাও করে না। তার কথা শুনে আমার সমস্ত শরীর যেন জমে গিয়েছিল। আমি জানতাম না কি বলবো। আমি পিছিয়ে যেতে চাইলাম। আমার মন বলছিল এটা ঠিক নয়, এটা পাপ। কিন্তু তিনি আমার হাত ধরে খেললেন। তার হাতের স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তিনি আমার হাত ধরে আরও শক্ত করে বললেন, তোমার চোখে আমি সেই ভালোবাসা খুঁজে পাই যা আমার স্বামী দিতে পারেনি। আজ থেকে আমরা নতুন সম্পর্ক শুরু করি। তার কথাগুলো যেন আমার কানে মন্ত্রের মতো বাজছিল। আমার মাথা ঘুরছিল। আমি কি স্বপ্ন দেখছি? আমার ভাবি, আমার বড় ভাইয়ের স্ত্রী আমাকে এমন কথা বলছেন? আমার ভেতরের নৈতিকতা আমাকে তীব্রভাবে বাধা দিচ্ছিল, কিন্তু আমার মন যেন তার কথায় সম্মতি দিচ্ছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার চোখে তখন এক গভীর আবেদন। তার প্রতি আমার অনুভূতিগুলো যেন বাঁধ ভাঙা বন্যার মতো উথলে উঠছিল। আমি তার হাত ছাড়িয়ে নিতে চেয়েও পারিনি। তার হাতের উষ্ণতা আমাকে যেন এক নতুন জগতে টেনে নিয়ে যাচ্ছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। আমার মনের ভেতরের দ্বন্দ্ব আমাকে পাগল করে দিচ্ছিল। একদিকে ভাইয়ের প্রতি আনুগত্য, সমাজের চোখে পাপ, অন্যদিকে সাদিয়া ভাবির প্রতি আমার গভীর ভালোবাসা, তার না বলা কষ্ট, তার একাকিত্ব। আমি কি তার কষ্ট দূর করতে পারব? আমি কি তাকে সেই ভালোবাসা দিতে পারব যা সে তার স্বামীর কাছে পায়নি? আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে আমি দেখলাম এক গভীর সমুদ্রের মতো ভালোবাসা, এক দীর্ঘদিনের জমে থাকা অভিমান, আর এক নতুন আশার আলো। আমার মুখে কোনো কথা আসছিল না। তিনি আমার হাত ধরে আরও কাছে টেনে আনলেন। তার চোখের জল গড়িয়ে আমার হাতে পড়ল। আমাকে তুমি ফিরিয়ে দিও না আরিফ, তিনি প্রায় ফিসফিস করে বললেন। আমি আর পারছি না। তার এই কথাগুলো আমার সব প্রতিরোধ ভেঙে দিল। আমি তাকে বুকে টেনে নিলাম। তার ভেজা চুল, তার কান্নার শব্দ, তার শরীরের উষ্ণতা, সব মিলিয়ে আমার মনে হল আমি যেন বহুদিনের এক প্রতীক্ষিত আশ্রয়ে পৌঁছে গেছি। তিনি আমার বুকে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলেন। আমি তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলাম। সেই মুহূর্তে আমাদের দুজনের মাঝে কোনো দেবর ভাবির সম্পর্ক ছিল না, ছিল না কোনো সামাজিক বাধা। ছিল কেবল দুজন নিঃসঙ্গ মানুষের আত্মার এক গভীর সংযোগ। অনেকক্ষণ পর তিনি শান্ত হলেন। আমার দিকে তাকিয়ে তার চোখে এক অদ্ভুত শান্তি দেখলাম। তিনি বললেন, আমি জানি এটা হয়তো ঠিক নয়, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি শুধু ভালোবাসার জন্য বেঁচে থাকতে চেয়েছিলাম আরিফ। আমাকে কি তুমি একটুখানি ভালোবাসা দিতে পারবে? আমি তার দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। আপনি একা নন ভাবি, আমিও আপনার জন্য একই অনুভূতি অনুভব করি। আমার এই কথাগুলো যেন তার মুখে এক ঝলক হাসি ফুটিয়ে তুলল। সেই হাসিতে ছিল এক বেদনা মিশ্রিত আনন্দ। সেই রাতের পর আমাদের সম্পর্কটা সত্যিই নতুনভাবে শুরু হয়েছিল। তবে সেই নতুন সম্পর্কটা ছিল অন্যরকম।
আমরা একে অপরকে বোঝার চেষ্টা শুরু করলাম। তিনি আমার কাছে তার সব কথা বলতেন, তার স্বপ্ন, তার ভয়, তার অতীত। আমি মন দিয়ে শুনতাম। আমি তাকে উৎসাহিত করতাম নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের পরিচয় তৈরি করার জন্য। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম এই সম্পর্কটা যেন কোনোভাবেই তানভীর ভাইকে আঘাত না করে। আমাদের ভালোবাসাটা ছিল আত্মার। আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠলাম, সবচেয়ে বড় আশ্রয়। সাদিয়া ভাবি আমার অনুপ্রেরণায় আবার পড়াশোনা শুরু করলেন, একটা ছোটখাটো অনলাইন ব্যবসা শুরু করলেন। তার চোখে আবার সেই পুরনো উজ্জ্বলতা ফিরে আসতে লাগল। একদিন সাদিয়া ভাবি আমাকে বললেন, আরিফ, আমি তানভীরের সাথে কথা বলবো। আমি চমকে উঠলাম। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি আমার জীবনটা নিজের মতো করে বাঁচতে চাই। তানভীর আমাকে বোঝে না, আমি জানি। হয়তো তারও দোষ নেই, সে তার মতো করে ভালো, কিন্তু আমি আর এই একাকিত্ব নিয়ে বাঁচতে চাই না। তার এই সিদ্ধান্তে আমি তাকে সমর্থন করলাম। তিনি তানভীর ভাইয়ের সাথে কথা বললেন। তানভীর ভাই প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি বুঝতে পারেননি সাদিয়া ভাবির ভেতরের কষ্টটা কত গভীর ছিল। কিন্তু সাদিয়া ভাবি যখন তার দৃঢ়তা দেখালেন, তখন তানভীর ভাইও যেন কিছুটা নরম হলেন। তাদের মাঝে অনেক কথা হলো। আমি সেই কথোপকথনের অংশ ছিলাম না, কিন্তু আমি অনুভব করছিলাম তাদের সম্পর্কটা হয়তো এক নতুন মোড় নিচ্ছে। শেষ পর্যন্ত সাদিয়া দাদি আর তানভীর ভাইয়ের বিচ্ছেদ হল। এটা ছিল একটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু সাদিয়া ভাবি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞা। তিনি আমাকে বলেছিলেন, আরিফ, তুমি আমাকে এই সাহসটা দিয়েছ, তুমি আমাকে শিখিয়েছ কিভাবে নিজের জন্য বাঁচতে হয়। সাদিয়া ভাবি এখন ঢাকায় নিজের একটা ছোট ফ্ল্যাটে থাকেন। তার অনলাইন ব্যবসা বেশ ভালো চলছে। তিনি এখন একজন স্বাধীন নারী, যিনি নিজের জীবন নিজের মতো করে চালান। আমার সাথে তার সম্পর্কটা এখন আরও গভীর, আরও পবিত্র। আমরা একে অপরের সবচেয়ে কাছের মানুষ। ভালোবাসার সংজ্ঞা হয়তো সমাজের চোখে ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের কাছে ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, একে অপরের শক্তি হওয়া। আমাদের মাঝে হয়তো কোনো প্রথাগত রোম্যান্টিক সম্পর্ক গড়ে ওঠেনি, কিন্তু আমাদের আত্মার সম্পর্কটা যে কোনো প্রথাগত সম্পর্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আজ থেকে আমরা নতুন সম্পর্ক শুরু করি, এই কথাটার মানে ছিল এক নতুন জীবনের শুরু, এক নতুন পরিচয়ের সূচনা, যেখানে ভালোবাসা ছিল কেবলই এক আলোর দিশারি। গল্পটা কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এমন আরও অসাধারণ গল্প শুনতে এশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।